আসসালামু আলাইকুম। আজকে জুন 2025 কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ব্যাখ্যা সহ আমরা দেখব। প্রথমেই আছে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয় কবে? তো আমরা জানি জুলাই যোদ্ধাদের নিয়ে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর গঠন করা হয় এবং সেই একটা মিটিং হয়। সেই মিটিংয়ের প্রধান ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম এবং 28 এপ্রিল হচ্ছে এটার গেজেট প্রকাশিত হয় এবং প্রতিষ্ঠা করা হচ্ছে 23 এপ্রিল 2025। 2 নাম্বার, জুলাই গণ অভ্যুত্থান কোন মন্ত্রণালয়ের অধীন? ইতিমধ্যেই আমি বলেছি যে এটা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন। বাংলাদেশে মোট বর্তমানে সরকারি স্কুলের সংখ্যা কত? এই গত মে 2025 এই তারিখে, মানে এই সময়ে আরও কয়েকটা স্কুল হচ্ছে সরকারি করা হয়। তার মধ্যে খুলনার খালিশপুরে কয়েকটা স্কুল, মানে খালিশপুরে একটা স্কুল আছে, নরসিংদীতে স্কুল আছে, এরকম কয়টা করে বর্তমানে 688টা, আগে ছিল 684টা। বাংলাদেশ কবে ইন্টারনেটের যুগে প্রবেশ করে? এটা আপনারা জানেন 18 মে 2025। তো বাংলাদেশ স্যাটেলাইট ইন্টারনেট নিয়ে কিছু বলতে হয়। সেটা হচ্ছে বাংলাদেশ স্যাটেলাইট ইন্টারনেট মূলত স্টারলিংকের দেয়া ইন্টারনেট। এই ইন্টারনেটে হচ্ছে দুইটা প্যাকেজ আছে, একটা হচ্ছে রেসিডেন্স আর একটা হচ্ছে রেসিডেন্স লাইট। রেসিডেন্সের খরচ হচ্ছে মাস প্রতি 6,000 টাকা আর রেসিডেন্স লাইটের খরচ হচ্ছে 4,200 টাকা এবং এককালীন ডিভাইস বসাতে খরচ হচ্ছে 42,000 টাকা এবং আপনি সর্বোচ্চ স্পিড পাবেন 300 Mbps। হ্যাঁ, এই তথ্যগুলো একটু মাথায় রাখতে হবে। এরপরে আছে 2025 সালে বাংলাদেশে কোন দেশে প্রথমবারের মতো আম রপ্তানি শুরু হয়? আপনারা জানেন চীনের সাথে আম রপ্তানি শুরু হয়। বিভিন্ন ধরনের আম বা বিভিন্ন প্রজাতির চীনে রপ্তানি করা শুরু হয়েছে। বাংলাদেশে অল্প কিছু ব্যবসায়ী এটা এবছরই শুরু করছে। এরপরে 14 মে 2025 বিশ্ববিদ্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডক্টর অব ডিলিট প্রদান করে। এটা মূলত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। কয়দিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান হয়েছে এবং সেখানে তিনি গিয়েছিলেন, সেখানে বক্তব্যও দিয়েছিলেন এবং তখন তাকে ডিলিট প্রদান করা হয়। বর্তমানে জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য হচ্ছে বাংলাদেশে দুইটা। রাজশাহীর তানোর উপজেলায় বিলজোয়ানা এবং বিলবালা নামে দুইটা হচ্ছে জলাভূমি নির্ভর প্রাণী অভয়াশ্রম বা অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে। এটা ঘোষণা করেছে হচ্ছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে এটার প্রজ্ঞাপন করা হয়েছে। তো বিলজোয়ানা আর একটা হচ্ছে বিলবালা, দুইটার আয়তন যথাক্রমে 1.65 একর আর একটা হচ্ছে 15.08 একর। মূলত এখানে বিভিন্ন পরিযায়ী পাখি এবং বিভিন্ন প্রজাতির প্রাণীর এবং মৎস্য, এটার জন্য অভয়ারণ্যটা করা হয়েছে এবং এই ঘোষণাটা করা হচ্ছে 8 নম্বরে। দেখেন, দেশে প্রথমবারের মতো জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয় কবে? এটা হচ্ছে করা হয় 7 মে 2025। আচ্ছা, জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? ইতিমধ্যে বলেছি রাজশাহীর তানোর উপজেলায় দুইটা, একটা হচ্ছে বিলজোয়ানা আর একটা হচ্ছে বিলবালা। 2025 সালে এপ্রিলে কোন চা বাগানটি চা বোর্ড কর্তৃক নিবন্ধিত হয়? এটা হচ্ছে পঞ্চগড় টি কোম্পানি। আগে আমরা পড়েছি 169টা হচ্ছে চা বাগান। সর্বশেষ 2025 সালে এপ্রিল মাসে আরও একটা সরকারি করা হয়, সেটা হচ্ছে পঞ্চগড় টি কোম্পানি। তো এই নিয়ে বর্তমানে নিবন্ধিত চা বাগানের সংখ্যা দাঁড়ালো 170টি, 11 নম্বর যেটা আছে। এরপরে হচ্ছে 12 নম্বর, জাতীয় যুব দিবস কবে? আগে জাতীয় যুব দিবস পালন করা হইতো 1 নভেম্বর। তো এখন থেকে উপদেষ্টা পরিষদে সিদ্ধান্ত হয়েছে যে আন্তর্জাতিক আন্তর্জাতিক যুব দিবস এবং জাতীয় যুব দিবস এই দুইটা একসাথে পালন করা হবে এবং আন্তর্জাতিক যুব দিবস হচ্ছে 12ই আগস্ট, সুতরাং জাতীয় যুব দিবসও হচ্ছে 12ই আগস্ট। বর্তমানে জাতীয় পরিসংখ্যান দিবস কবে? এটা আগে ভিন্ন ছিল, বর্তমানে এখন আন্তর্জাতিক পরিসংখ্যান দিবস এবং জাতীয় পরিসংখ্যান দিবস এই দুইটাও একসাথে পালন করা হবে এবং সেটা হচ্ছে 20 অক্টোবর। সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 কবে জারি করা হয়? এটা জারি করা হয় 21 মে 2025। আচ্ছা, গ্রামীণ ব্যাংকের সরকারের মালিকানা কত শতাংশ? আগে ছিল 25%, তো এই সরকার আসার পরে এটা আরও কমায় নিয়ে আসছে এবং বর্তমানে হচ্ছে 10%।
সরকারি মালিকানা যত কম থাকে সরকারের নিয়ন্ত্রণ তত কম থাকে, হ্যাঁ, সুতরাং স্বায়ত্তশাসন সেখানে বেশি থাকে। গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদে কতজন সদস্য থাকে? বর্তমানে ১৩ জন সদস্য থাকবে। আচ্ছা, ২৫-২৬ অর্থ বছর বাজেট ঘোষণা করা হয় কবে? এমনিতে নর্মালি বাজেট ঘোষণা করা হয় জুলাই মাসের প্রথম সপ্তাহের বৃহস্পতিবার, হ্যাঁ। তো এবার যেহেতু সংসদ নাই, এবার ঘোষণা করা হয়েছে ২ জুন ২০২৫, এবং এই বাজেট ঘোষণা করে হচ্ছে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আচ্ছা, এই বাজেটের আকার ছিল ৭,৮৯,৯৯৯ কোটি টাকা। তো এটাকে রাউন্ড ফিগারে ৭,৯০,০০০ টাকা বলা যায়, ১৮ নম্বরে যেটা আছে। এরপরে হচ্ছে আচ্ছা, বাজেট বিষয়ক আরও বিস্তারিত জিনিস আপনারা আলাদাভাবে পড়ে নেবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। এরপরে দেশে কত ধরনের প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস বা ভ্যাট মেশিন, হ্যাঁ, ভ্যাটের যে আধুনিক মেশিন সেটা স্থাপন করা হয়েছে? এটা হচ্ছে ২৭ ধরনের প্রতিষ্ঠানে, যাতে করে তারা কোনো ধরনের কর ফাঁকি দিতে না পারে। এর মধ্যে আছে বিভিন্ন বিপণী বিতান, এরপরে প্রেস, এরপরে হচ্ছে বিভিন্ন বইয়ের দোকান, রেস্টুরেন্ট, হ্যাঁ, এই ধরনের আরও প্রায় সব মিলিয়ে ২৭টি প্রতিষ্ঠান আছে। ২৪-২৫ অর্থ বছর সবচেয়ে বেশি আমরা চা রপ্তানি করি, ২০ নম্বরে যেটা বলা হয়েছে। এটা আমরা সবসময় মানে ২৪-২৫ অর্থ বছরে আরব আমিরাতে আমরা সব থেকে বেশি করেছি, সংযুক্ত আরব আমিরাত। এরপরে হচ্ছে ১৪ মে ২০২৫ কোন দেশটি বিআরআইতে চীনের দেয়া যে তত্ত্ব সেটাতে যোগদান করে? এটা হচ্ছে কলম্বিয়া। আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পরে ল্যাটিন আমেরিকার দেশগুলোর উপরে উনি বিভিন্ন ধরনের চড়াও হয়েছে, সেখানে অভিবাসী বিরোধী আইন, মাদক চোরাচালান নিয়ে অপবাদ, হ্যাঁ, এই ধরনের অপবাদ দিয়ে তাদের উপর বিভিন্ন ধরনের কর এবং চাপ প্রয়োগ করা হয়েছে। এবং চীনের সরকারের সাথে লাতিন আমেরিকার দেশগুলোর বর্তমানে সম্পর্ক ভালো হচ্ছে। তারই ধারাবাহিকতায় কলম্বিয়াও হচ্ছে ১৪ মে ২০২৫ তারিখে এই বিআরআইতে আনুষ্ঠানিকভাবে যোগ দেয় মানে হচ্ছে সে চীনের কিছুটা আন্ডারে চলে গেল এবং চীনের ইসে চলে গেল। আচ্ছা, রোমান ক্যাথলিকদের ২৬৭তম পোপ নির্বাচিত হনকে? এটা হচ্ছে রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট। তো আমেরিকা থেকে সর্বপ্রথম কেউ হচ্ছে পোপ নির্বাচিত হলো, এটা হচ্ছে রবার্ট ফ্রান্সিস পোপ, এরা মানে রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট, হ্যাঁ। আচ্ছা, বিশ্বের সবচেয়ে উঁচু সেতু হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন কোন দেশে অবস্থিত? এটা হচ্ছে চীনে অবস্থিত। চীনের দক্ষিণ চীন সাগরে, আপনারা লক্ষ্য করবেন দক্ষিণ চীন সাগরের পাশ দিয়েই হচ্ছে চীনের বড় বড় শহরগুলো, হ্যাঁ। তো গুয়াংজু শহর, ওটাও হচ্ছে চীনের একদম দক্ষিণ চীন সাগরের পাশেই। তো ওইখানেই হচ্ছে এই সেতুটা অবস্থিত, গ্র্যান্ড ক্যানিয়ন, হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন সেতু। এটা দুইটা পাহাড়ের মধ্যে অবস্থিত, সবথেকে বিশ্বের উঁচু সেতু। আচ্ছা, অর্থনৈতিক স্বাধীনতা সূচকের শীর্ষ দেশ বর্তমানে হচ্ছে সিঙ্গাপুর। এরপরে হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা সূচকের সর্বনিম্ন দেশ হচ্ছে উত্তর কোরিয়া। ২০২৫ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান হচ্ছে ১২২তম। বিশ্ব সামরিক ব্যয় শীর্ষ দেশ কোনটি? এটা হচ্ছে যুক্তরাষ্ট্র, বস, এটা না বললেও বুঝবেন। এরপরে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে শীর্ষ দেশ কোনটা? এটা হচ্ছে নরওয়ে। ২০২৫ সালে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকের সর্বনিম্ন দেশ হচ্ছে উত্তর কোরিয়া, এটা বলার অপেক্ষা রাখে না। ২০২৫ সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান হচ্ছে ১৪৯তম। মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ হচ্ছে আইসল্যান্ড, সর্বনিম্ন দেশ হচ্ছে দক্ষিণ সুদান। মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান ১৩০তম, আগের বছর ১৩১তম ছিল, বর্তমানে এক ধাপ এগিয়ে ১৩০তম। গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি? আপনারা সবাই জানেন জাপানের মানুষ অনেক বছর বাঁচে, সুতরাং জাপান হচ্ছে গড় আয়ুতে শীর্ষ দেশ। গড় আয়ুতে সর্বনিম্ন দেশ কোনটা? নাইজেরিয়া, আফ্রিকার একটি খুব গরিব দেশ। মাথাপিছু আয় শীর্ষ দেশ কোনটি? এটা অনেক বছর ধরে লিস্টেনস্টাইন। মাথাপিছু দেশ আয়ের সর্বনিম্ন দেশ কোনটি? এটা দক্ষিণ সুদান। জি, এটা দক্ষিণ সুদান। স্থায়ী সালিসি আদালত পিসিএ, পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন, এর বর্তমানে সদস্য সংখ্যা কতটি? তো আপনারা জানেন পিসিএ এর সদর দপ্তর হচ্ছে বা এর সেন্টার হচ্ছে
নেদারল্যান্ডসের হেগে অবস্থিত। হ্যাঁ, তো বর্তমানে এই কিছুদিন আগে হচ্ছে এর আরও একজন সদস্য, ইউরোপের দেশ আর্মেনিয়া সর্বশেষ সদস্য হয়, যার ফলে সদস্য সংখ্যা বেড়ে যায়। বর্তমানে সদস্য সংখ্যা হচ্ছে 125। আচ্ছা, এরপরে হচ্ছে পিসিএর 125তম সদস্যকে অলরেডি বলছি, আর্মেনিয়া। 9 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশন শুরু হবে? 2024 সালের সেপ্টেম্বরে যেটা হয়ে গেছে ওটা হচ্ছে 79তম, বর্তমানে তাহলে 25 সালে হবে 80তম। ন্যাটোর পরবর্তী শীর্ষ সম্মেলন ইতিমধ্যে হয়ে গেছে, এটা হচ্ছে 24 থেকে 25 জুন 2025। ন্যাটোর পরবর্তী সম্মেলন কোথায় হবে? ন্যাটোর পরবর্তী সম্মেলন হবে হেগ, নেদারল্যান্ডসে। 2025 আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছে হচ্ছে বানু মুশতাক। উনি ভারতের একজন লেখিকা। ওনার ছোট গল্প হার্ট ল্যাম্পের জন্য উনি আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন। 44 নম্বর প্রশ্ন তাহলে হার্ট ল্যাম্প। বাংলা একাডেমি প্রবর্তিত 2025 সালে রবীন্দ্র পুরস্কার লাভ করেন কে? এটা করেছে দুইজন, ডক্টর অসীম দত্ত এবং এম মহিউজ্জামান চৌধুরী ময়না। এরপরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট প্রবর্তিত 2024 সালে নজরুল পুরস্কার লাভ করেন, এটাও করেছে দুইজন, আব্দুল হাই শিকদার এবং নাসিম আহমেদ। ডিপিএল এর 24তম শিরোপা লাভ করে কোন দল? এটা হচ্ছে আবাহনী লিমিটেড। বাংলাদেশ ফেডারেশন কাপ প্রতিযোগিতায় 36তম শিরোপা লাভ করে কে? বসুন্ধরা কিংস। 11তম নারী ফুটবল বিশ্বকাপে মোট কতটি দল অংশগ্রহণ করবে? 48। আগে খুব সম্ভবত 32টি করতো, এখন থেকে 48টি দেশ অংশগ্রহণ করবে। 2031 সালে 11তম নারী ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? এটা হচ্ছে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। অগস্টেরও হচ্ছে এই ধরনের ব্যাখ্যামূলক সাম্প্রতিক নিয়ে আমি খুব দ্রুতই আপনাদের মাঝে হাজির হব। সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ।